দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। আরজি করে কর্মবিরতির জের দুর্ঘটনায় আহত কোন্নগরের যুবক। আরজি করে চিকিৎসা পেলেন না যুবক। আরজি করের বাইরে 3 ঘন্টা পরে মৃত্যু হয় যুবকের। এ কেমন আন্দোলন? ছেলেকে হারিয়ে বিচার চাইছেন মা। আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের। কলকাতা টিভিতে খবর সম্প্রচার। কলকাতা টিভির খবর শেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট, যে ফেসবুক পোস্ট, আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের। কলকাতা টিভিতে খবর সম্প্রচার। কলকাতা টিভির খবর শেয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল অভিষেকের। জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য, তাদের প্রতিবাদে চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয়। প্রতিবাদের জের মৃত্যু হত্যার শামিল। কলকাতা টিভির খবর পোস্ট করে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টে কলকাতা টিভির খবর। আপনাদের জানিয়ে রাখবো, আমরা যে খবর গতকালই সম্প্রচার করেছিলাম, যেখানে দেখা গিয়েছিল যে আরজি করে ওই যুবক 3 ঘন্টা চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় যুবকের, এমনটাই অভিযোগ পরিবারের। এবং শ্রীরামপুর থেকে তাকে যখন আরজিকর হাসপাতালে রেফার করা হয়, সেই আরজিকর হাসপাতাল তাকে ভর্তি নেয়নি, এমনটাই অভিযোগ করেন পরিবার। এবং পরিবারের তরফে আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ যে আরজিকর কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করেননি। এবং সে জায়গা থেকে মা কি জানাচ্ছেন, অর্থাৎ ওই যুবকের মা, মৃত যুবকের মা কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে, আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনোদিন ভাবিনি। কোনোদিন না, ছেলেটা ছটপট করতে করতে পড়েছে। একেতে তো 2টো পা গেছে, 2টো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না। কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে, ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না? তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি কি বিচার চাইছে? কি বিচার চাইছে? এটা কিরকম বিচার? এটা কিরকম বিচার বলুন না আমায়। আমার ছেলে কি বিচার পাবে? আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার চাই। আমার নির্বাচনী এলাকায় 26 বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত আমি। তাকে আরজি করে রেফার করা হয়েছিল, সেখানে চিকিৎসা মেলেনি। অত্যাধিক রক্তক্ষরণের জেরে ওই যুবকের মৃত্যু হয়। প্রত্যেকেরই প্রতিবাদ করার মৌলিক অধিকার আছে, কিন্তু সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়ার অন্যের মৌলিক অধিকারও কেড়ে নেওয়ার অধিকার নেই, এমনটাই পোস্ট করেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি উল্লেখ করেছেন এবং কলকাতা টিভির যে খবর, সেই খবর তিনি উল্লেখ করেছেন এবং সেখানে কলকাতা টিভির খবর শেয়ার করে এমনই বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন যে আমার নির্বাচনী এলাকায়, সংসদীয় এলাকায় 26 বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত। তাকে আরজি করে রেফার করা হয়েছিল শ্রীরামপুর হাসপাতাল থেকে। গতকালই আরজি করে রেফার করা হয় বিক্রম ভট্টাচার্যকে, যে খবর আমরা কলকাতা টিভিতে সম্প্রচার করেছিলাম। এবং আরজি করে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা মেলেনি, চিকিৎসা করা হয়নি তার, এবং তাকে 3 ঘন্টা ফেলে রাখা হয়, এমনটাই অভিযোগ পরিবারের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অত্যাধিক রক্তক্ষরণের জেরে ওই যুবকের মৃত্যু হয়। প্রত্যেকেরই প্রতিবাদ করার মৌলিক অধিকার আছে, কিন্তু সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়ার অন্যের মৌলিক অধিকারও কেড়ে নেওয়ার অধিকার নেই, এমনটাই বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং যেখানে কলকাতা টিভির খবর তিনি শেয়ার করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল যে খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম,
আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখেছি যে বারবার প্রতিবাদ বিক্ষোভ যেরকম হয়েছে, কখনো চিকিৎসকরা কর্মবিরতির পথে হেঁটেছেন, কিন্তু গতকালের যে ছবি, যেখানে যে বিষয় উল্লেখ করা হয়েছে এবং তৃণমূলের তরফেও আমরা দেখেছি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেরকম কলকাতা টিভির খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তিনিও কলকাতা টিভির খবর শেয়ার করে বার্তা দেন। নির্বাচনী এলাকায় ২৬ বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত। তাকে আরজি করে রেফার করা হয়েছিল, সেখানে চিকিৎসা মেলেনি, এমনটাই বার্তা দিয়েছেন কলকাতা টিভির খবর শেয়ার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেমনটা উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু একেবারেই আশঙ্কা করা যায় না, এই ঘটনা কিন্তু নেওয়া যায় না। যেখানে তিনি কলকাতা টিভির যে খবর, সেই খবর সম্প্রচার করেছেন এবং শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে আন্দোলন গঠনমূলক, সেই গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে জায়গা থেকে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম রাজনৈতিক মহলের, তাদের তরফে কি বক্তব্য উঠে আসছে শোনাবো আপনাদের পরপর। মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে মৃত্যু হয়েছে, যার তার বাবা মার কথা আমরা মান্যতা দিচ্ছি। তার বাবা মা বলছেন আমার মেয়ের মৃত্যুর জন্য জাস্টিস চাই। আর গতকালের যে ছেলেটি মারা গেল কন্যাগুড়ে, তার মা যখন বলছেন আমার ছেলের মৃত্যুর জবাব কে দেবে, আমিও জাস্টিস চাই, আমিও বিচার চাই, তার কি উত্তর দিচ্ছেন ডাক্তার বাবুরা, যারা প্রতিবাদ করে চিকিৎসা ব্যবস্থাটাকেই তছনছ হয়ে গেছে সেই দিকে নজর দিচ্ছেন না? দোহাই আপনাদের ডাক্তার বাবুরা, প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করুন, কিন্তু মানুষ তাদের দুর্ঘটনা, তাদের অসুস্থতা আপনাদের প্রতিবাদ দেখে থেমে থাকে না। তৃণমূলের বিশ্বাসযোগ্যতা চলে গেছে, সেই কারণের জন্য ওরা যেটা বলে সেই কথায় কেউ বিশ্বাস করে না, যার জন্য এরা যারা ফেক ভিডিও বানায়, যারা এই আরজি করের ঘটনাকে ধামাচাপা দিতে চায়, দোষীদের বাঁচাতে চায়, অতএব তাদের বক্তব্যের কোনো মূল্য নেই। ২ নম্বর বিষয় হচ্ছে আজকে যে অচল অবস্থা চলছে এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারের কারণে এটা চলছে। এখন কোন যুবক মারা গেছে আর সেইটাকে একটা শিখণ্ডী করে ওরা কায়দা করে, আরো ডাক্তার তো আছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনই হয়ে গেছে, বাকি ডাক্তাররা কি করছে? সেই কারণের জন্য বাকি ডাক্তারদের শোকজ করুক, জিজ্ঞাসা করুক। অতএব সেই কারণে শুধু শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে। আর তার মানে তাহলে জুনিয়র ডাক্তাররাই পুরো হাসপাতাল চালাচ্ছে, হাসপাতাল অন্য কোনো ডাক্তার নেই, সেটাও সরকার স্বীকার করুক। অতএব সরকারের অযোগ্যতা, অপদার্থতা থাকতে এইভাবে রাজনৈতিক হাতিয়ার কোনো মৃত্যুকে করা উচিত নয়। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে, কিন্তু আপনারা চিকিৎসায় ফিরে যান, কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন, চিকিৎসকরা যদি আন্দোলন করেন, আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না, আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না, আন্দোলন শেষ হয়ে যাক কেউ বলছে না। আন্দোলন তো নিশ্চয়ই প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে, এই অব্যবস্থা, এই ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন, না হলে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু মধ্যপন্থা একটা কিছু বার করা উচিত বলে আমরা মনে করি। সিনিয়র ডাক্তাররা তো সাফিসিয়েন্ট নেই। রাজনৈতিক মহলের তরফে কি বক্তব্য উঠে এসেছে আপনাদের শোনালাম, এবং যে পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন কলকাতা টিভির খবর শেয়ার করে, এবং যেখানে তিনি বলেছেন যে কোন্নগরের যে যুবক রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ পথ দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন, তবে আরজি করে নিয়ে যাওয়া হলে তার কোনো রকম কোনো চিকিৎসা হয়নি এবং ৩ ঘন্টা উইদাউট রিসিভিং মেডিকেল ট্রিটমেন্ট, যেখানে তিনি বলেছেন যে মেডিকেল কোনো অ্যাটেনশন ছাড়াই তাকে ৩ ঘন্টা ফেলে রাখা হয়। এবং ডাক্তারদের যে প্রোটেস্ট চলছে, ডাক্তারদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন গঠনমূলক এবং সেই আন্দোলনের পক্ষে তিনি সওয়াল করেছেন। তবে এই ঘটনা যে ঘটেছে সেই ঘটনা কিন্তু যথেষ্টই নিন্দনীয়, কারণ এ ধরনের ঘটনা কিন্তু আশা করা যায় না। চিকিৎসকরা এবং আরজি কর কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ, পরিবারের তরফে আরজি কর কর্তৃপক্ষ তাদেরকে
চিকিৎসা না দিয়ে ওই যুবককে 3 ঘন্টা রেখে দেয়, এমনটা অভিযোগ গতকালই পরিবারের তরফে করা হয়েছিল। এবং মৃত যুবকের মায়ের যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে, সেখানেও তার মা জানিয়েছিলেন যে তার ছেলেকে চিকিৎসা না পেয়ে নিজের চোখের সামনে তাকে মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তার ছেলেকে, এমনটাই কিন্তু মৃত যুবকের মা তিনি জানিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা টিভির খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যেখানে তিনি বার্তা দিয়েছেন যে এই ধরনের আন্দোলন গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল, কিন্তু যে বিষয় হয়েছে আরজিকর হাসপাতালে, অর্থাৎ চিকিৎসা না পেয়ে কোন্নগরের যে যুবক তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, এ ধরনের বিষয় কিন্তু অবশ্যই কাম্য নয়, এমনটাই তিনি বার্তা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এবং মানবিকতার সঙ্গে এই আন্দোলন যেরকম গঠনমূলকভাবে মানবিকতার সঙ্গে চালিয়ে যেতে হবে, পাশাপাশি তিনি যে বিষয় তুলে ধরেছেন এবং যেখানে তিনি উল্লেখ করেছেন এই ধরনের আন্দোলন চলতে পারে, তবে সেক্ষেত্রে মানবতা বা মানবিকতাও কিন্তু থাকবে। প্রতিবাদ, সহানুভূতি, মানবতার সঙ্গে করা উচিত। অবহেলায় যে যুবকের মৃত্যু হয়েছে সেই মৃত্যু নিয়ে কিন্তু বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে চিকিৎসকের খুন এবং ধর্ষণ করে খুনের ঘটনা এখনো পর্যন্ত প্রতিবাদ চলছে, গোটা রাজ্যে বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। সোমবার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখান থেকেও ঠিক কী বিষয় উঠে আসে সেদিকে যেরকম নজর রয়েছে, তবে তার আগে একাধিক কর্মসূচি নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার 2 জন। শুক্রবার টিউশন থেকে ফেরার পথে 10ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। টোটোয় করে এসে শ্লীলতাহানির অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। কুলতলির মানিকপীরের ঘটনার তদন্তে কুলতলি থানার পুলিশ। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। শুক্রবার টিউশন থেকে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। টোটোয় করে এসে শ্লীলতাহানির অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। কুলতলির মানিকপীরের ঘটনার তদন্তে কুলতলি থানার পুলিশ। টোটোয় করে এসে শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার টিউশন থেকে ফেরার পথে 10ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। দেবকে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর একই ইউনিট উদ্বোধন দেবের এবং যেখানে বলে রাখবো আপনাদের, উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ এই বিষয় দেখে অবাক। দেবকে কটাক্ষ করে পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের যে পোস্ট এক্স হ্যান্ডেলে, সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনে বিতর্ক। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর ওই একই ইউনিটের উদ্বোধনে দেব এবং সে জায়গা থেকে সাধারণ মানুষজন তারাও তো অবাক এই বিষয় দেখে, এবং কুণাল ঘোষ তিনিও পোস্ট করেছেন। মূলত কি বিষয় ঠিক হয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22শে মার্চ অর্থাৎ লোকসভা নির্বাচনের ঠিক আগেই তিনি ভার্চুয়ালি ঘাটালের একটি ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন ঘাটাল হাসপাতালে, এবং সেটি গতকাল আবার ঘাটালের সাংসদ দেব সেটিকে আবার নতুন করে উদ্বোধন করেছেন। এবং মুখ্যমন্ত্রীর যে ফলক ছিল সেই ফলককে মুছে ফেলা হয়েছে এবং সেই ফলকে তার নাম নতুন করে লেখা হয়েছে। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ বলেছেন এই না হলে সুপারস্টার বলে তিনি কটাক্ষ করেছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইউনিটের উদ্বোধন করলেন সেটি আবার নতুন করে এলাকার সাংসদ উদ্বোধন করেছেন। সম্ভবত তাদের মধ্যে একটা জল্পনা শুরু হয়েছে, তবে স্থানীয় নেতৃত্ব এ নিয়ে কিছু বলেননি।
তবে কিছুক্ষণ আগে দেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে এখানে নির্মিত যে ভবন তৈরি হয়েছে সেখানে ইউনিটের অতিরিক্ত একটা ইউনিট তৈরি হয়েছে, তারই উদ্বোধন তিনি করেছেন। তবে মুখ্যমন্ত্রীর ফলক মুছে নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। একদমই, ধন্যবাদ দেবজ্যোতি। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর একই ইউনিট উদ্বোধন দেবের, আর এই জায়গা থেকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ তিনি তার যে পোস্ট সেই পোস্টেও কিন্তু এই বিষয় উল্লেখ করেছেন এবং দেবকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনে বিতর্ক, সুপারস্টার একেই বলে এলাকার মানুষ তো অবাক, দেবকে কটাক্ষ করে পোস্ট কুণাল ঘোষের। 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং আপনাদের সামনে গ্রাফিক্যালি যে পোস্ট তুলে ধরছি, স্থানীয় যারা ব্যক্তিরা রয়েছেন, কর্তা ব্যক্তিরা, তারাও কিন্তু এই উদ্বোধনের সময় ছিলেন, যে উদ্বোধনে করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন এই উদ্বোধনে। পাশাপাশি কুণাল ঘোষ এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিট, অর্থাৎ যে ইউনিট, যে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। এমনটাই এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন উদ্বোধক হিসেবে সিএম এর নাম বদলে এমপি সুপারস্টার একেই বলে, এমনটাই উল্লেখ করেছেন। অর্থাৎ উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদের নাম সুপারস্টার একেই বলে, এমনটাই কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি যে পোস্ট এক্স হ্যান্ডেল সেখানে লিখেছেন এলাকার মানুষও অবাক, এবং যেখানে তিনি বলেছেন কংগ্রেচুলেশন দেব, এবং এমনটাই কিন্তু তিনি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেল পোস্টে, এবং যেখানে সরাসরি দেবকেই কটাক্ষ করেছেন তিনি। আজও কয়লাকাণ্ডে হলো না চার্জ গঠন। আসানসোল বিশেষ সিবিআই আদালতে হলো না চার্জ গঠন। 14ই নভেম্বর ফের চার্জ গঠনের শুনানির নির্দেশ সিবিআইয়ের। বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। কয়লাকাণ্ডে 14ই নভেম্বর পুনরায় চার্জ গঠনের দিন ধার্য। বিচারকের ভৎসনার মুখে সিবিআই। কয়লাকাণ্ডে চার্জ গঠন হলো না, আগামী নভেম্বরের 14 তারিখে পুনরায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য হয়েছে, এমনটাই নির্দেশ দেন আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পবিত্র, আদালতের তরফে কি নির্দেশ উঠে এলো? সত্যি তোমাকে বলে রাখি যে আজকে আদালতে প্রায় 50 জনের মধ্যে 47 জনের আজকে চার্জশিট গঠনে সবাই হাজির ছিল, এবং যেটা মূল তোমাকে বলে রাখি যে এই যে কয়লা কাণ্ডে যে মূল অভিযুক্ত অনুপ মাঝি হোটেল লালা, এবং এই লালাকে যে বারবার যে সিবিআই ডাকছে সেই নিয়ে প্রশ্ন করেন বিচারক আর সিবিআই আধিকারিকের কাছে যে কিভাবে কোন পদ্ধতিতে অনুপ মাঝিকে ডাকা হয়। তখন সেই পদ্ধতি ত্রুটি হয় এবং সেই পদ্ধতি ত্রুটির কারণে ভৎসনার মুখে পড়ে সিবিআইয়ের আধিকারিকরা বিচারকের কাছে। বিচারক তাদের প্রশ্ন করেন যে যে মূল অভিযুক্ত তাকে কিভাবে এইভাবে ডাকা হয়। পাশাপাশি তোমাকে বলে রাখি যে যেহেতু এই যে আজকে যে চার্জ গঠন, সেই চার্জ গঠন ঠিক মতো হলো না। চার্জ গঠন হলো না এই কারণেই যে যেহেতু এই যে চার্জশিটের যে পাতা 27,000 কপি, সেই 27,000 কপি পড়ার জন্য আদালতে আইনজীবীরা সময় চাই। পাশাপাশি তোমার বলে রাখি যে এই যে কয়লা কাণ্ডে অনুপ মাঝি, জয়দেব মন্ডল, নীরদ মন্ডল, পাশাপাশি আরো অনেকে এবং 10টি কোম্পানি এই কাণ্ডে যুক্ত আছে, এবং তার মধ্যে একটি কোম্পানির সঙ্গে কোম্পানির শুনানি হয়, এবং সেই শুনানি আগামী 21 সেপ্টেম্বর তাকে দিন ধার্য করে আদালত। এবং সব শেষে তোমাকে বলে রাখি সব শুনানির শেষে আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী নভেম্বর মাসের 14 তারিখে এই শুনানির দিন পরবর্তী ফাইনাল চার্জশিটের দিন ধার্য করেন। ধন্যবাদ পবিত্র। শৃঙ্খলার পার্ট সিভিক ভলেন্টিয়ারদের। আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয়, বিভিন্ন আইনের ধারায় ঠিক কি বলা রয়েছে, ভলেন্টিয়ারদের পাঠ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ।
45 দিনের বিশেষ প্রশিক্ষণ, জানুয়ারি থেকেই এই প্রশিক্ষণ শুরু করে এমনটাই পরিকল্পনা রাজ্যে। আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয় সিভিক ভলেন্টিয়ারদের পাঠ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ। 45 দিনের বিশেষ প্রশিক্ষণ, জানুয়ারি থেকেই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রাজ্যে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সকলেই এই নোটিফিকেশন দিচ্ছে এবং এই মর্মে কিন্তু 45 দিনের একটা ট্রেনিং হবে ভলেন্টিয়ারদের, সিভিক ভলেন্টিয়ারদের, যাদেরকে এই বিষয়গুলো শেখানো হবে। কোন আইনে কি কি করা উচিত, কোন আইন কিভাবে প্রণয়ন করা যায়, কিভাবে পুলিশের ডিউটি নিজেদের ডিউটি পালন করতে হবে, তাদের কোড অফ কন্ডাক্ট কি কি, এই পুরো বিষয়গুলোকে কিন্তু এর মধ্যে শেখানো হবে এবং তাদের বিহেভিয়ার কিরকম হওয়া উচিত, মূলত বিহেভিয়ার কিরকম হওয়া উচিত, মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে, কি করবে, এই মর্মে কিন্তু 45 দিনের একটা ট্রেনিং শুরু হবে সামনের বছর থেকে। একদমই, ধন্যবাদ দীপ্তিমান। আপনাদের জানিয়ে রাখবো, শৃঙ্খলার পাঠ সিভিক ভলেন্টিয়ারদের, আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয়, বিভিন্ন আইনের ধারায় কি বলা আছে, সিভিক ভলেন্টিয়ারদের পাঠ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ। 45 দিনের বিশেষ প্রশিক্ষণ, জানুয়ারি থেকেই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রাজ্যের। শৃঙ্খলার পাঠ সিভিক ভলেন্টিয়ারদের, জানুয়ারি থেকেই প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে রাজ্যের। 45 দিনের বিশেষ প্রশিক্ষণ, সিভিক ভলেন্টিয়ারদের পাঠ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ। কিভাবে বিভিন্ন ধারায়, বিভিন্ন আইনের ধারায় কি বলা রয়েছে, আইন শৃঙ্খলার দায়িত্ব কিভাবে সামলাতে হয়, শৃঙ্খলার পাঠ সিভিক ভলেন্টিয়ারদের। জানুয়ারি থেকেই প্রশিক্ষণ শুরু, অর্থাৎ আগামী বছর, সেই আগামী বছরের শুরুর থেকেই, জানুয়ারি থেকেই এই প্রশিক্ষণ শুরু হবে। পুলিশের উর্দি পরে তৃণমূলের মঞ্চে তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে বীরভূমের কীর্ণাহার থানার ওসি, আর ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক জেলা জুড়ে। পুলিশ দিবসের মধ্যে তৃণমূল নেতাদের কেক খাইয়ে বিতর্কে জড়িয়েছিলেন কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ। তৃণমূল নেতাদের সঙ্গে এবার একই মঞ্চে বসে সেই বিতর্ক আরও উস্কে দিলেন। বৃহস্পতিবার লাভপুরের শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত অনুষ্ঠানে সাংসদ অসিত মাল, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূলের জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন। আর সেখানে পুলিশের উর্দি পরে তৃণমূলের যে মঞ্চ, সেই মঞ্চেই দেখা গেল এই কীর্ণাহার থানার ওসিকে। এর আগেও তিনি বিতর্কে এসেছিলেন, শাসক দলের প্রতি আনুগত্য দেখাতেই আবারও বিতর্কে জড়ালেন ওসি। বিরোধীদের নিশানায় ওসি, কীর্ণাহার থানার ওসি মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, পুলিশের উর্দি পরে একেবারে তৃণমূলের যে মঞ্চ, সেখানেই দেখা যায় কীর্ণাহার থানার ওসিকে। এর আগেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন, সেক্ষেত্রে বিরোধীরা কি বলছেন এই মুহূর্তে? দেখো ভাস্বতী, বিরোধীরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবি যখন সামনে আসছে, একদিকে যেমন বিরোধিতার সৃষ্টি হয়েছে, অন্যদিকে বিরোধীরা যেটা বলছেন যে এই যে কীর্ণাহার থানার যিনি ওসি রয়েছেন আশরাফুল শেখ, তিনি শুধুমাত্র শাসক দলের যারা নেতা কর্মী রয়েছেন তাদের খুশি করার জন্য, তাদের মন পাওয়ার জন্যই তিনি কিন্তু বেশি আনুগত্য হওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই তিনি তার যে নীতি আদর্শ, মানে পুলিশের যে নিয়ম শৃঙ্খলা, কোথায় বসতে হবে, কোন অনুষ্ঠানে দিতে হবে, কোনটা তৃণমূলের দলীয় কর্মসূচি, কোনটা পুলিশের কর্মসূচি, এই বিষয়গুলো মানছেন না। অর্থাৎ তিনি শাসক ঘনিষ্ঠ দেখানোর জন্য এই ধরনের বিতর্কে বারবার জড়িয়ে পড়ছেন। দেখো, এই ছবি প্রথম নয়, এর আগে আমরা দেখেছি পুলিশ দিবস, বিশেষ একটি দিন পুলিশের সমাজে, সেই দিনে তৃণমূল নেতাদেরকে নিয়ে এসে কেক কাটিয়েছেন থানার মধ্যে, এমন একটা ছবিও কিন্তু সামনে এসেছিল, যা নিয়ে গোটা বীরভূম জেলায় আলোড়ন তৈরি হয়েছিল। আবারও নতুন করে কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ তিনি লাভপুরে শম্ভুনাথ কলেজে যে তৃণমূল ছাত্র পরিষদের যে অনুষ্ঠান, সেখানে আমরা দেখতে পাচ্ছি রক্তদান শিবির এবং পুস্তক বিতরণের অনুষ্ঠান। সেখানে তৃণমূলের এক ঝাঁক নেতা কর্মীরা তারা কিন্তু মঞ্চে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাংসদ অসিত মালকে তৃণমূলের, সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মানানকে। ঠিক সেখানেই মঞ্চে এক সাইডে বসে রয়েছেন কীর্ণাহার থানার ওসি আশরাফুল শেখ, তিনি উর্দি অবস্থায়। আর এই ছবি নিয়েই বীরভূম জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা কিন্তু একেবারে এই ওসিকে কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে করছেন, এমনটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ মনা।
শাসক দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের কীর্ণাহার থানার ওসি। ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক জেলা জুড়ে। পুলিশ দিবসে থানার মধ্যে তৃণমূল নেতাদের কেক খাইয়ে বিতর্কে জড়িয়েছিলেন কীর্ণাহার থানার ওসি। আরজি করে কর্মবিরতি, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। দুর্ঘটনায় জখম কোন্নগরের যুবকের মৃত্যু। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল, একের পর এক পোস্ট তৃণমূল নেতা মন্ত্রীদের। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখলাম প্রতিবাদ তো চলছেই, তবে এর মধ্যে যে ঘটনা যেখানে বারবার নিন্দার ঝড় উঠছে, দুর্ঘটনায় জখম কোন্নগরের যুবকের মৃত্যু। গতকাল যে খবর আমরা সম্প্রচার করেছিলাম কলকাতা টিভিতে, ঘটনায় শোরগোল, ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল, একের পর এক পোস্ট তৃণমূল নেতা মন্ত্রীদের। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা পোস্ট করছেন গতকাল আরজি করে যে যুবকের মৃত্যু হয়, কোন্নগরের যে যুবক পথ দুর্ঘটনা আহত হয়েছিলেন এবং চিকিৎসা না পাওয়ার অভিযোগ তার পরিবারের। সেই জায়গা থেকে তৃণমূলের তরফে পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ ওই পোস্ট? দেখো, গতকাল যে খবর কলকাতা টিভিতে সম্প্রচার হয়েছে সেই খবরের ক্লিপ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত সকালে একটি পোস্ট করেছিলেন এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেব এবং আরো কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমস্ত ঘটনাটিকে রিটুইট করেছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টুইটে বলেছেন যে আপনারা যে আন্দোলন করছেন করতে পারেন, কিন্তু কর্মবিরতি করলে যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে তা কিন্তু একটা অপরাধের সামিল বলে তিনি মন্তব্য করেছেন। সেই মতো তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টিকে সামনে আনার চেষ্টা করছেন এবং গতকাল যে খবর সম্প্রচারিত হয়েছিল কলকাতা টিভিতে সেটিকেই ট্যাগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রোগী মৃত্যু যেভাবে হচ্ছে বিভিন্ন হাসপাতালে, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যে একটা রাজনৈতিক আন্দোলন তৈরি করতে চাইছে তাও কিন্তু পরিষ্কার। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আরজি করে কর্মবিরতি, বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ। ঘটনায় পোস্ট শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার নির্বাচনী এলাকায় ২৬ বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত, তাকে আরজি করে রেফার করা হয়েছিল, এমনটাই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের এই পোস্ট, আমার নির্বাচনী এলাকায় বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত, তাকে আরজি করে রেফার করা হয়েছিল। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছে যে অত্যাধিক রক্তক্ষরণের জেরে ওই যুবকের মৃত্যু হয়। প্রত্যেকেরই প্রতিবাদ করার মৌলিক অধিকার রয়েছে, কিন্তু সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়ার অন্যের মৌলিক অধিকারও কেড়ে নেওয়ার অধিকার নেই, এমনটাই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। কল্যাণবাবু, যে টুইট আপনি করেছেন এক্স হ্যান্ডেলে, যে পোস্ট করেছেন যেখানে আপনার নির্বাচনী এলাকায় যে যুবকের মৃত্যু হয়েছে এবং আরজি কর হাসপাতালে নিয়ে এলে তাকে চিকিৎসা পরিষেবা না দিয়ে ৩ ঘন্টা রেখে দেওয়ার অভিযোগ করেছেন, পরিবারের তরফেও সেই অভিযোগ। কি বলবেন আপনারা? আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, তবে এ বিষয়ে কি কাম্য? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট, যেখানে তিনি বলেছেন আমার নির্বাচনী এলাকায় অর্থাৎ শ্রীরামপুরের সংসদীয় এলাকায় বিক্রম ভট্টাচার্যের মৃত্যু হচ্ছে। গতকাল আমরা দেখেছি আরজি করের যে যুবকের মৃত্যু হয়, ৩ ঘন্টা পরিষেবা না পেয়ে পথ দুর্ঘটনা আহত যুবকের মৃত্যু হয়। কল্যাণবাবু আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু, আপনার যে পোস্ট আমার নির্বাচনী এলাকায় বিক্রম ভট্টাচার্যের মৃত্যু, আমরা দেখছি যে আরজি করের ঘটনায় প্রতিবাদ প্রায় প্রতিদিনই চলছে, আন্দোলন চলছে, তবে এ বিষয় কি কাম্য? না, দেখুন, আমি খুব দুঃখ পেয়েছি, মর্মান্তিকভাবে দুঃখ পেয়েছি যে এইভাবে একটা পেশেন্ট গেল, তাকে 3 ঘন্টা ধরে রক্তক্ষরণ হলো, তার কোনো মেডিকেল ট্রিটমেন্ট হলো না, এটা তো ঠিক হচ্ছে না।
মানুষের, যে কোনো মানুষের আন্দোলন করার ফান্ডামেন্টাল রাইট রয়েছে, কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট অধিকার দেয় না অন্য কারোর ফান্ডামেন্টাল রাইটকে ডিস্ট্রয় করার। একজন পেশেন্ট সরকারি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট পাবে, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তাহলে আন্দোলনকারী তাদের ফান্ডামেন্টাল রাইট, সেই আন্দোলনকারীদের ফান্ডামেন্টাল রাইটের জন্য একজন লোক ট্রিটমেন্ট পেল না, তার ফান্ডামেন্টাল রাইটকে মারা গেল, সে মারা গেল। আর্টিকেল 21 ইজ কমপ্লিটলি ভায়োলেটেড। হ্যাঁ, তো এখন এই মুহূর্তে আমি এইটুকু বলবো যে যারা আন্দোলন করছেন করতেই পারেন, সেটা তো অন্য কথা, কিন্তু যাদের ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব, সেই ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্বটা তো পালন করতে হবে। আজকেও তো দেখলাম যে একটা নিউজ এসছে, একজন প্রসূতি মহিলা তার বিজেপির চাক্কা জ্যামের জন্য সে হসপিটালে যেতে পারলো না, সে মারা গেল। কয়েকদিন ধরেই খবর দেখছিলাম যে সদ্য মানে জন্মানো শিশু তারা ট্রিটমেন্টের অভাবে মারা গেল। এটা কি ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? নিশ্চয়ই রাজ্যকরের ঘটনা মর্মান্তিক ঘটনা, তার জন্য সবাই দুঃখ, সবাইকার কষ্ট আছে, সবাই জাস্টিস চাই, কিন্তু জাস্টিস চাওয়ার নামে অন্য কারোর জন্য আমি ইনজাস্টিস করব, সেটাও হয় না। জাস্টিস ফর অল, কিন্তু জাস্টিস ফর অল। আরেকটা কি জানেন, যে কলকাতা শহরের অনেক এলিট ক্লাসের লোকেরা আছে, তাদের জন্য নার্সিং হোম রয়েছে, তারা অ্যাফোর্ড করতে পারে, কিন্তু গ্রাম বাংলার মানুষ, মফস্বলের মানুষ, গরিব মানুষ, লোয়ার মিডিল ক্লাস মানুষ, তারা কিন্তু সরকারি হাসপাতালের ওপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে কল্যাণবাবু। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কলকাতা টিভির খবর পোস্ট করে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে তিনিও টুইট করেছেন এবং এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন যে এই যে ঘটনা ঘটেছে গতকাল আরজি করে যুবকের মৃত্যু, চিকিৎসা পরিষেবা না পেয়ে 3 ঘন্টা ফেলে রাখা হয়, আর সেই বিষয়ে কিন্তু তিনি মর্মাহত। পাশাপাশি কলকাতা টিভির খবর পোস্ট করে শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই ঘটনায় যথেষ্ট মর্মাহত, এবং তিনি যেখানে বলেছেন গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন। তবে এই গঠনমূলক আন্দোলন যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদ যেন কোথাও গিয়ে মানবিকতা বিচ্ছিন্ন না হয়, মানবিকতা থেকে যেন না সরে যায়। মানবিক হতে হবে, কারণ আন্দোলন চলবে, আগামী দিনেও চলবে, প্রতিবাদ কর্মসূচি চলবে। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অবশ্যই সেই ছবি কাম্য। তবে প্রত্যেকেই আমরা চাইছি যে এই দোষীদের জাস্টিস হোক, যেখানে আমরা দেখছি প্রায় প্রতিদিনই শহরের রাজপথে গোটা দেশেই আন্দোলনের ঝাঁজ বাড়ছে। তবে গঠনমূলক আন্দোলন হলেও কোথাও গিয়ে মানবিকতা যেন বজায় থাকে, এমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মানবিকতার সঙ্গে হওয়া উচিত, অবহেলায় যুবকের মৃত্যুতে এমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয় তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত, সহানুভূতি ও মানবতার সঙ্গেই করা উচিত, যাতে অবহেলার মাধ্যমে আর কোনো জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। জুনিয়র চিকিৎসকদের দাবি অত্যন্ত ন্যায্য। অন্যদিকে মৃত যুবকের মা তিনি যেমনটা বলেছেন যে 3 ঘন্টা ফেলে রাখা হয় তার ছেলেকে, এবং চোখের সামনেই মৃত্যু হয় তার ছেলের। কি বলেছেন তিনি শোনাব। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনো দিন ভাবিনি, কোনো দিন না। ছেলেটা ছটপট করতে করতে বলেছে, একেতে তো 2টো পা গেছে, 2টো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না, কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না, তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এক একটা মায়ের
কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি কি বিচার চাইছে, কি বিচার চাইছে? এটা কিরকম বিচার, এটা কিরকম বিচার বলুন না আমায়। আমার ছেলে কি বিচার পাবে? আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার। আপনাদের সামনে তুলে ধরলাম যুবকের মা, তিনি যেমনটা বলছেন, যেখানে তার ছেলে আগেই মারা গিয়েছে এবং যেখানে আরজিকর কর্তৃপক্ষ এবং তাদের বিরুদ্ধে যে বিষয় তিনি বললেন যে তার ছেলেকে চিকিৎসা পরিষেবাই দেওয়া হয়নি, উইদাউট কোনো ট্রিটমেন্ট 3 ঘন্টা মেডিকেল অ্যাটেনশন ছাড়া রেখে দেওয়া হয়। অন্যদিকে এই বিষয়ে রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো আপনাদের। মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে মৃত্যু হয়েছে যার, তার বাবা মার কথা আমরা মান্যতা দিচ্ছি। তার বাবা মা বলছেন আমার মেয়ের মৃত্যুর জন্য জাস্টিস চাই। আর গতকালের যে ছেলেটি মারা গেল কন্যাগুড়ে, তার মা যখন বলছেন আমার ছেলের মৃত্যুর জবাব কে দেবে, আমিও জাস্টিস চাই, আমিও বিচার চাই, তার কি উত্তর দিচ্ছেন ডাক্তারবাবুরা, যারা প্রতিবাদ করে চিকিৎসা ব্যবস্থাটাকেই তছনছ হয়ে গেছে সেই দিকে নজর দিচ্ছেন না? দোহাই আপনাদের ডাক্তারবাবুরা, প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করুন, কিন্তু মানুষ তাদের দুর্ঘটনা, তাদের অসুস্থতা আপনাদের প্রতিবাদ দেখে থেমে থাকে না। তৃণমূলের বিশ্বাসযোগ্যতা চলে গেছে, সেই কারণের জন্য ওরা যেটা বলে সেই কথায় কেউ বিশ্বাস করে না। যার জন্য এরা যারা ফেক ভিডিও বানায়, যারা এই আরজিকরের ঘটনাকে ধামাচাপা দিতে চায়, দোষীদের বাঁচাতে চায়, অতএব তাদের বক্তব্যের কোনো মূল্য নেই। 2 নম্বর বিষয় হচ্ছে আজকে যে অচলাবস্থা চলছে এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারের কারণে এটা চলছে। এখন কোন যুবক মারা গেছে আর সেইটাকে একটা শিখণ্ডি করে ওরা কায়দা করে, আরো ডাক্তার তো আছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনই হয়ে গেছে, বাকি ডাক্তাররা কি করছে? সেই কারণের জন্য বাকি ডাক্তারদের শোকজ করুক, জিজ্ঞাসা করুক। অতএব সেই কারণে শুধু শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে। আর তার মানে তাহলে জুনিয়র ডাক্তাররাই পুরো হাসপাতাল চালাচ্ছে, হাসপাতাল অন্য কোনো ডাক্তার নেই, সেটাও সরকার স্বীকার করুক। অতএব সরকারের অযোগ্যতা, অপদার্থতা থাকতে এইভাবে রাজনৈতিক হাতিয়ার কোনো মৃত্যুকে করা উচিত নয়। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে, কিন্তু আপনারা চিকিৎসায় ফিরে যান, কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন, চিকিৎসকরা যদি আন্দোলন করেন, আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না, আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না, আন্দোলন শেষ হয়ে যাক কেউ বলছে না। আন্দোলন তো নিশ্চয়ই প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে, এই অব্যবস্থা, এই ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন, না হলে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু মধ্যপন্থা একটা কিছু বার করা উচিত বলে আমরা মনে করি। সিনিয়র ডাক্তাররা তো সাফিসিয়েন্ট নেই। ফের বউবাজারে শুরু মেট্রোর কাজ। জল সংকট কাটিয়ে ফের শুরু হয়েছে মেট্রো সুড়ঙ্গের কাজ। ইস্ট বাউন্ডে জল বেরোনোর সমস্যা বন্ধ করা হয়েছে। ইস্ট বাউন্ডে জল বেরোনোর সমস্যা বন্ধ করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, কি জানা যাচ্ছে? মেট্রোর কাজ শুরু হয়েছে বউবাজারে। একেবারেই যে সমস্যা দেখা গেছিল এবং যার জেরেই বিগত 5 তারিখে 5ই সেপ্টেম্বর মধ্যরাতে সেখানকার 52 জন আবাসিককে সরিয়ে দেওয়ার যে প্রসঙ্গ উঠেছিল দুর্গাপৃথিবী লেনে, সেই অংশে কাজ কিন্তু বন্ধ হয়েছিল। কারণ ইস্ট বাউন্ডের যে ক্রস প্রসেসিং প্যাসেজ, তার পাশের একটি অংশের কিছু অংশ কাটা হচ্ছিল সেই স্পেসটাকে সমান করার জন্য। সেখান থেকে কিন্তু আবারও জল বেরোতে দেখা যায় এবং সেই মুহূর্তেই বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছিল। তারপরে কিন্তু একাধিক বিক্ষোভের মুখে পড়েন টিএমআরসিএলের আধিকারিকরা এবং বাসিন্দাদের হঠাৎ করে সরিয়ে আনার ঘটনায় কিন্তু এই বিষয়টি সামনে আসে এবং এই জল বেরোনোর ফলে কিন্তু মেট্রোর যে কাজ সুড়ঙ্গের ভেতরে, সেই কাজ স্থগিত রাখা হয়েছিল ইস্ট বাউন্ডের ক্ষেত্রে। এই যে ওয়াটার লিকেজ, সেটিকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এই মুহূর্তে, তেমনি মেট্রো টিএমআরসিএল সূত্রে খবর। এবং এই জল অ্যারেস্টের পরেই কিন্তু আবারও পুনরায় যে প্রসেস, সেই প্রসেসের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ইস্ট বাউন্ডের তালিকায়।
ধন্যবাদ জানাবো। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন। মহিষাদলের বারঅমৃতবেরিয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা। শুক্রবার রাতে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা নদী গর্ভে চলে যায়। ঘটনাস্থলে পৌঁছন মহিষাদলের বিডিও পঞ্চায়েত সদস্যরা। গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে বাঁধ মেরামতের কাজ করেন। রাতেই সরানো হয় নদীপাড়ের বাসিন্দাদের। শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দফতর। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন এবং আজ থেকে কাজ শুরু হয়েছে, গ্রামবাসীরা কি জানাচ্ছেন? দেখো ভাস্বতী দিদি, শুক্রবার রাত্রে অর্থাৎ গতকাল রাত্রে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা নদী বাঁধের জন্য পুরো নদী গর্ভে চলে যায়। আর যার পরেই কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে এই ধরনের ভাঙন কিন্তু তাদের জীবনে তারা প্রথম দেখেছেন। আগেও বহুবার ভাঙন হয়েছে ওই এলাকায়, কিন্তু এত ভয়াবহ ভাঙন কিন্তু তারা দেখেননি। এবং রাত্রিবেলায় কিন্তু নদীপাড়ের বাসিন্দাদের সরিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু ভাঙন মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারা রীতিমতো মাটি ফেলে এবং বস্তায় মাটি ভরে বাঁধ মেরামতির চেষ্টা চালাচ্ছিলেন। সারা রাত কাজ করার পরে আজ সকালেই সেচ দপ্তরের কর্মীরাও সেখানে পৌঁছে তারাও গ্রামবাসীদের সাথে হাত মেলান। ইতিমধ্যেই ওই স্থানে পৌঁছেছেন মহিষাদলের বিডিও থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এবং সেচ দপ্তরও কিন্তু তাদের কাজ করেই চলেছে। ধন্যবাদ জানাবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নজর রাখবো আবহাওয়ার খবরে। নিম্নচাপের প্রভাবে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। কলকাতাতেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ জানানো হয়েছে। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। কলকাতাতেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় আপাতত কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।